খাঁটি হোমিওপ্যাথি চিকিৎসকরা কিভাবে ওষুধ নির্বাচন করেন? খাঁটি হোমিওপ্যাথি চিকিৎসকরা তারা প্রথমে রোগীর সামগ্রিক লক্ষণ সংগ্রহ করেন, যাকে আমরা আমাদের ভাষায় বলি কেস টেকিং। তারা কেস টেকিং করে আদ্যপ্রান্ত বিভিন্ন লক্ষণ, সাবজেক্টিভ সিমটম, অবজেক্টিভ সিমটমস, বিভিন্ন ধরনের যত রকম সিমটমস আছে সেই সিমটমস অর্থাৎ লক্ষণগুলো তারা সংগ্রহ করে লিপিবদ্ধ করেন। করে তারা সেই রোগীর মধ্যে মোর সিমিলার যে মেডিসিন, সেই মোর সিমিলার মেডিসিনটা তারা চয়ন করেন, নির্বাচন করেন, করে তারা ওষুধ প্রয়োগ করেন। যদিও বাজারে কিছু হোমিওপ্যাথির নামে কিছু অহোমিওপ্যাথ কুলাঙ্গার আছেন, যারা হোমিওপ্যাথির কলঙ্ক, যারা হোমিওপ্যাথির নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন। অর্থাৎ তারা একসঙ্গে অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন, তারা পেটেন্ট ব্যবহার করেন, তারা মাদার টিনচার ব্যবহার করেন, বিভিন্ন নাম দেওয়া নাম্বারিং করার সমস্ত বিভিন্ন কোম্পানি যেগুলো তাদের কাছে পৌঁছে দেয় সেগুলো তারা প্রয়োগ করেন। এগুলো কিন্তু হোমিওপ্যাথি নয়। যদিও হোমিওপ্যাথি শিশি থেকে বা বোতল থেকে ওষুধগুলো দেওয়া হয়, হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কেনা হয়, কিন্তু এই পদ্ধতিটা কখনই খাঁটি হোমিওপ্যাথি চিকিৎসা নয় বা হ্যানিম্যানের পদ্ধতি নয়। এটাকে আমরা বিদ্রুপ করে বলি চোরাপ্যাথি বা মিশ্রপ্যাথি। তা হোমিওপ্যাথি চিকিৎসার মূল সূত্র হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। এই সিঙ্গেল মেডিসিন সিলেকশন করতে একটু পরিশ্রমটা বেশি করতে হয়, কারণ সেখানে বিভিন্ন ওষুধের সঙ্গে যে সিমিলারিটি ডিসিমিলারিটি আছে, সেখান থেকে আমাদের সুনির্বাচিত অর্থাৎ মোর সিমিলার যে মেডিসিনটা, সেই মেডিসিনটা সিলেকশন করতে হবে। আর আমরা যেহেতু অনলাইনে হোমিওপ্যাথিক কোর্স চালু করেছি, আমরা চাইব আমাদের ছাত্রছাত্রীরা যাতে খাঁটি হোমিওপ্যাথ হতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই আমরা মেডিকাল যে ক্লাসগুলো করি, সেই ক্লাসগুলো দুই ধরনের করা হয়, দুটো পর্যায়ে ক্লাস করা হয়। একটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকাল পেন পিকচার, অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিকাল বিস্তারিত বিবরণ নিয়ে আমরা আলোচনা করি। আবার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে আমরা কম্পারেটিভ মেডিকেল নিয়ে আলোচনা করি। কম্পারেটিভ মেটেরিয়াল উদ্দেশ্যটা হচ্ছে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের অনেক জায়গায় মিল আছে, অনেক জায়গায় অমিল আছে। সুতরাং এই মিল অমিল থেকে আমরা আমাদের সুনির্বাচিত ওষুধগুলো নির্বাচন করতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই পর্ব, সেটা হচ্ছে কম্পারেটিভ মেডিকেল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ করব আমরা কার সঙ্গে আর কার সঙ্গে। আমরা অ্যাকোনাইটের সঙ্গে ইগনেসিয়া কম্পেয়ার করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানে কম্পারেটিভ মেডিকেল ইন বিটুইন অ্যাকোনাইট বনাম ইগনেসিয়ার সঙ্গে অ্যাকোনাইটের তুলনামূলক আলোচনা। তা আমরা অ্যাকোনাইটে দেখতে পাচ্ছি যে অ্যাকোনাইটের পেশেন্টটা কেমন হচ্ছে, তার একটা হাইপারমেনিয়ার একটা টেন্ডেন্সি আছে, তার প্লেথোরা অর্থাৎ এক্সেসিভ মানে ব্লাড ভেসেলে তার মানে প্রচুর পরিমাণে রক্ত আসার একটা প্রবণতা থাকে, যার ফলে তার চেহারাটা হয় স্যাঙ্গুইনিয়াস অর্থাৎ রক্তিম বর্ণের তার চেহারা হয়। আর সেই সমস্ত রোগীদের যদি অ্যাপোলেপসি হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট প্রয়োগ করব। আর ইগনেসিয়ার ক্ষেত্রে আমরা কাদেরকে চয়ন করব, কাদেরকে নির্বাচন করব? ইগনেসিয়ার ক্ষেত্রে হচ্ছে রোগী দেখতে হবে অ্যানিমিয়া, রক্ত শূন্যতাকার। তাহলে অ্যাকোনাইটের হচ্ছে রক্ত প্রাবল্য, প্লেথোরা পেশেন্ট অর্থাৎ হাইপারমিয়া অর্থাৎ যার মধ্যে এক্সেসিভ পরিমাণে ব্লাড আছে সেই সমস্ত। আর ইগনেসিয়ার ক্ষেত্রে আমরা সেই সমস্ত রোগীকে চয়ন করব যাদের অ্যানিমিয়া আছে।
আর অ্যানিমিয়ার সঙ্গে নার্ভাসনেস রয়েছে, আর তাদের থাকবে অ্যাপিলেপসি। অ্যাকোনাইটে অ্যাপিলেপসি আছে, আবার ইগনেশিয়ার মধ্যে অ্যাপিলেপসি আছে। তাহলে অ্যাকোনাইটে অ্যাপিলেপসি কিভাবে হবে? প্লেথোরা স্যাঙ্গুইনিয়াস অ্যাপিলেপসি। আর ইগনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যানিমিয়া নার্ভাস অ্যাপিলেপসি। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্য আমরা পেলাম। এবার আসা যাক অ্যাকোনাইটের পেশেন্টের শ্বাস কেমন, জল পিপাসা কেমন। অ্যাকোনাইটের পেশেন্টের শ্বাস ডিউরিং অল স্টেজেস অফ দ্য ফিভার। অ্যাকোনাইটের রোগীর জ্বরের সমস্ত পর্যায়ে, সমস্ত অবস্থাতে তার একটা জল পিপাসা থাকে। শ্বাস ডিউরিং অল স্টেজেস অফ দ্য ফিভার, জ্বরের সমস্ত অবস্থাতে তার জল পিপাসা থাকে। আর ইগনেশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অনলি ডিউরিং কোল্ড স্টেজ। জল পিপাসাটা একমাত্র কোল্ড স্টেজে থাকে, যখন ঠান্ডা অবস্থা তখনই তার জল পিপাসাটা থাকে। অ্যাকোনাইটে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার লিপস, on soft palate, in the liver, on the forearm and in the hip joint. অ্যাকোনাইটের কমপ্লেন্স গুলো কোথায় কোথায় দেখা যায়? অ্যাকোনাইটের কমপ্লেন্স গুলো দেখা যায় অন দ্য আপার লিপ, অর্থাৎ ঠোঁটের উপরে, মানে উপরের ঠোঁটে। অন সফট প্যালেট, অর্থাৎ তালুর নরম জায়গায়। ইন দ্য লিভার, লিভারে। অন দ্য ফোরআর্মে, and in the hip joint, অর্থাৎ কোমরের যে হিপ জয়েন্ট, সেই জয়েন্টের ওখানে তার কমপ্লেন গুলো দেখা যায়। আর ইগনেশিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? ইগনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন প্রিডমিনেন্ট অন দা আপার লিপ। এখানেও ইগনেশিয়ার আপার লিপ আছে, উপর ঠোঁটের উপরে, মানে উপরের ঠোঁট। অন দা রুফ অফ দা মাউথ, এখানে আবার আলাদা হয়ে গেল। সেটা হচ্ছে অ্যাকোনাইটের ছিল সফট প্যালেটে, আর ইগনেশিয়ার হচ্ছে রুফ অফ দ্য মাউথ, মানে মুখের যে মুখ গহ্বরের যে উপরে অংশ সেখানে। ইন দ্য স্প্লিন, আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে লিভার দেখেছিলাম, আর ইগনেশিয়ার ক্ষেত্রে ইন স্প্লিন, অর্থাৎ পিলাতে। মোর ফ্রিকুয়েন্ট দ্যান ইন দ্য লিভার, লিভারও হয় কিন্তু লিভার থেকে স্প্লিনে অর্থাৎ পিলাতে বেশি হয়। অন দ্য আপার আর্ম, আপার আর্মে হয়। অ্যান্ড ইন দ্য শোল্ডার জয়েন্ট, আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে দেখছিলাম হিপ জয়েন্টে, আর ইগনেশিয়ার ক্ষেত্রে দেখলাম শোল্ডার জয়েন্টে তার আক্রান্ত স্থল। ইচিং, অ্যাকোনাইটের ইচিং হচ্ছে আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং। অনেক সময় আমরা চুলকানি শুরু হলে চুলকালে আরাম বোধ করে কখনো, তা অ্যাকোনাইটের চুলকানিটা হচ্ছে ইচিং আনচেঞ্জ, কোনো পরিবর্তন হয় না, বাই স্ক্র্যাচিং, ক্র্যাচিংয়ে তার কোনো পরিবর্তন হয় না। আর ইগনেশিয়ার ক্ষেত্রে ইচিং রিলিভ অর চেঞ্জিং প্লেস বাই স্ক্র্যাচিং। ইগনেশিয়া তার ব্যতিক্রমটা হচ্ছে রিলিভ হয়, ইচিংয়ে স্ক্র্যাচিংয়ে তার রিলিভ হয়, অথবা চেঞ্জিং প্লেস, তার স্ক্র্যাচিং করলে, চুলকানো শুরু করলে তার সেই জায়গাটা চুলকানি থাকে না, প্লেসটা চেঞ্জ করে অন্য জায়গায় চুলকানি হয়। স্লিপ, অ্যাকোনাইটের মধ্যে আমরা স্লিপলেসনেস আছে। স্লিপলেসনেস প্রিডমিনেন্ট আফটার মিডনাইট। অ্যাকোনাইটের যে স্লিপলেসনেস প্রিডমিনেন্ট ইন দ্য মিডনাইট, তার আফটার মিডনাইট, অর্থাৎ মধ্যরাতের পরে তার স্লিপলেসনেসটা থাকে, অনিদ্রা। তার যে অনিদ্রাটা সেটা আসে মধ্যরাতের পরে, অর্থাৎ ফার্স্ট নাইটে তার ঘুমটুম হয়, ফার্স্ট নাইটের পরে মধ্যরাতের পরে তার ঘুম থাকে না। আর ইগনেশিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? তার মধ্যে একটা স্লিপলেসনেস আছে, অনিদ্রা আছে। সেই অনিদ্রাটা কখন? বিফোর মিডনাইট, অর্থাৎ তার সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত ঘুম হয় না।
মধ্যরাতের পরে তার ঘুম হয়। তাহলে ডিফারেন্সটা হচ্ছে অ্যাকোনাইটের হচ্ছে স্লিপলেসনেস হচ্ছে আফটার মিডনাইট, আর ইগনেশিয়ার হচ্ছে বিফোর মিডনাইট, মধ্যরাত্রে আগে। অ্যাকোনাইটের মুড হচ্ছে অ্যাকোনাইটের মুড হচ্ছে ম্যালিসিয়াস মুড, আবার কখনো কখনো এস্টাসিস অর্থাৎ উৎফুল্ল উল্লাস থাকে। আর ইগনেশিয়াস পেশেন্ট জেন্টলনেস অর্থাৎ নম্র, মেন্টাল ডালনেস মানসিক অবস্থা থাকে নিস্তেজ, রেয়ারলি আনকনসিয়াসনেস কখনো কখনো সে অজ্ঞান হয়ে যায়। এলমেন্টস অ্যাকোনাইটের এলমেন্টস হচ্ছে আফটার র্যাগ অর্থাৎ রোগের যে উৎস কারণ সেটা হচ্ছে মানে ক্রোধ থেকে। এর অ্যাকোনাইটের এলমেন্টসের সূত্রপাত হয় ক্রোধ থেকে। ফর আফটার র্যাগ কোনো ক্রোধ রেগে টেগে যাওয়ার পরে তার কোনো অসুবিধা হলে সেটা সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করব। আর ইগনেশিয়া হচ্ছে এলিমেন্টস আফটার সেম, কোনো কারণে সে লজ্জা পেলে তার এলিমেন্ট দেখা যায়। মর্টিফিকেশন অর্থাৎ নির্জীব, আবার অনেক সময় আমরা নির্বীজও বলতে পারি। নির্বীজ বলতে আমাদের দেশে একটা প্রচলন আছে, বার্থ কন্ট্রোলের জন্য বোথ মেল অ্যান্ড ফিমেলরা তারা নির্জীবকরণ করে অর্থাৎ বন্ধ্যত্ব অর্জন করে, ভ্যাসেকটমি টিউবারক্টমি এ সমস্ত অপারেশন করে তারা নির্জীব হয়। তাহলে ইগনেশিয়ার ক্ষেত্রে আফটার ভ্যাসেকটমি আর টিউবারক্টমি পরে তার যদি কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করব। আর কি হিয়ারিং অফ ব্যাড নিউজ, কোনো দুঃসংবাদ শোনার পরে যদি তার কোনো কমপ্লেন আসে সেই ক্ষেত্রে। গ্রিড জিলাসি অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ অর্থাৎ মানে জিলাসি পরশ্রী কাতরতা, আর একটা মারাত্মক লক্ষণ সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, ভালোবাসার ব্যর্থতা। এই ভালোবাসার ব্যর্থতা কিন্তু আরো ব্যাপক অর্থে হয়। আমরা একটা ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসার কথা চিন্তা করি, সেটাই ভাবি যে ভালোবাসার ব্যর্থতা, কিন্তু ভালোবাসার ব্যর্থতা অনেক রকম হয়। যেমন মা ছেলেকে ভালোবাসবে, বাবা ছেলে মেয়েদের ভালোবাসবে, মা ছেলে মেয়েদের ভালোবাসবে, ছেলেরা বাবা মাকে ভালোবাসবে। এই যে আত্মীয় স্বজনের পারস্পরিক যে ভালোবাসা, সেই ভালোবাসা যদি তার না থাকে, যেটা তার কাছে মানে পাওনা ছিল, যেটা আশা করা যায় যে আমি অমুকের কাছ থেকে এই ভালোবাসাটা পেতে পারি, স্নেহ ভালোবাসা, সেই রকম ক্ষেত্রে যদি সে না পায়, তার থেকে যে একটা মেন্টাল ডিপ্রেশন হয়, সেই ডিপ্রেশনের ফলে কিছু কিছু রোগের উৎপত্তি হয়। এটা অবশ্য আমাদের হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী, অন্য প্যাথিতে এই সিস্টেমটা নেই, এই চিন্তা ভাবনা নেই। আমাদের হোমিওপ্যাথিতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভে একটা মারাত্মক লক্ষণ, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা মারাত্মক জটিল কঠিন রোগ, এমনকি ক্যান্সার রোগও ভালো হয়, যেটা যদি তার আমরা উৎস খুঁজে পাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। তা এই ইগনেশিয়ার মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, ব্যাড এফেক্ট অফ দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। অ্যাকোনাইটের স্যালাইভা কেমন হবে? অ্যাকোনাইটের স্যালাইভা প্রিডমিনেন্টলি ডিক্রিজ। অ্যাকোনাইটের অর্থাৎ জীবের যে লালা বা থুতু আমরা যাই বলি না কেন, সেইটা ডিক্রিজ কমে যায়, থাকে না। আর ইগনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে স্যালাইভা ইনক্রিজ। ইগনেশিয়ার ক্ষেত্রে স্যালাইভা হচ্ছে ইনক্রিজ, সেটা বৃদ্ধি হয়। ইগনেশিয়ার ক্ষেত্রে স্যালাইভা ইনক্রিজ। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপেটাইটটা কেমন হবে? অ্যাপেটাইট মানে খাওয়ার ইচ্ছে। তা অ্যাপেটাইট ফর অ্যাকোনাইটের হচ্ছে অ্যাপেটাইট ফর ওয়াইন অর ব্র্যান্ডি। অ্যাকোনাইটের অ্যাপেটাইট হচ্ছে তার যে চাহিদাটা থাকে
সেটা হচ্ছে ওয়াইন, মদ অথবা ব্র্যান্ডি, আর ইগনেশিয়া হচ্ছে অ্যাভারশন টু ওয়াইন অর ব্র্যান্ডি। তবে সম্পূর্ণ বিপরীত। অ্যাকোনাইটের পেশেন্ট ওয়াইন খেতে চায়, ব্র্যান্ডি খেতে চায়, আর ইগনেশিয়ার পেশেন্ট অ্যাভারশন টু ওয়াইন অর ব্র্যান্ডি, তার অনিচ্ছা। ইগনেশিয়ার ক্ষেত্রে ওয়াইন বা ব্র্যান্ডি খেতে তার অনিচ্ছা। ইউরিন, অ্যাকোনাইটের ইউরিন অফ অ্যাকোনাইট ইনফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি। ইউরিনটা অ্যাকোনাইটের ইউরিন হচ্ছে ইনফ্রিকুয়েন্ট, কদাচিৎ দেখা যায়, অ্যান্ড স্ক্যান্টি অথবা অল্প পরিমাণে হয়, আর অনলি এক্সেপশনালি কপিয়াস। কখনো কখনো ব্যতিক্রমীভাবে কখনো কখনো অ্যাকোনাইট পেশেন্টের মধ্যে মানে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। সেটা আমরা টোটালি অফ সিমটমসের মধ্যে যদি তার অ্যাকোনাইটের লক্ষণ পাই, সেক্ষেত্রে যদি কারো কপিয়াস ইউরিন দেখা যায়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। আর কি, ইউরিনটা হবে ডার্ক। অ্যাকোনাইট পেশেন্টের ইউরিন হবে ডার্ক। আর ইগনেশিয়ার ক্ষেত্রে ইউরিন টু ওপেন অ্যান্ড কপিয়াস। ইগনেশিয়ার ইউরিনটা হবে টু ওপেন অ্যান্ড কপিয়াস, কখনো কখনো, সাধারণত বেশি থাকে, আর রংটা হবে পেল। অ্যাকোনাইটের ছিল ডার্ক, আর ইগনেশিয়ার ইউরিনের রংটা হবে পেল। রিটেনশন অফ ইউরিন, তবে অ্যাকোনাইটের রিটেনশন অফ ইউরিন মোর ফ্রিকুয়েন্ট দ্যান ইনকন্টিনিয়েন্স। অ্যাকোনাইটের রিটেনশন মানে অবরুদ্ধ, প্রস্রাব আটকে যাওয়া হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট দ্যান ইনকন্টিনিয়েন্স। অর্থাৎ ইনকন্টিনিয়েন্সের থেকে তার রিটেনশনটা বেশি দেখা যায়। আর ইগনেশিয়ার ক্ষেত্রে ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন। ইগনেশিয়ার পেশেন্টের যেটা পার্থক্যটা হচ্ছে ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন, অর্থাৎ অসারে প্রস্রাব নির্গত হয়। ক্যাটামিনিয়া মিনস মেনস্ট্রুয়েশন। তা মেয়েদের মাসে মাসে একটা ডিসচার্জ হয় পার ভ্যাজাইনা দিয়ে, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। আমাদের মেডিকেল টার্মে ক্যাটামিনিয়া বলা হয়। ক্যাটামিনিয়া টু লেট, তার ক্যাটামিনিয়া হবে, মেনস্ট্রুয়েশন হবে টু লেট, দেরি করে হয়। আর মিল্ক ইনক্রিজ, সেই সময় তার মিল্কটা অর্থাৎ ব্রেস্টের যে দুধ সেটা বৃদ্ধি পায়। আর অ্যাকোনাইটের মধ্যে একটা মারাত্মক লক্ষণ আছে, খুব রেয়ার ডিজিজ, খুব রেয়ার দেখা যায়, কম দেখা যায়, সেটা হচ্ছে গ্যালাক্টোরিয়া। গ্যালাক্টোরিয়ার কথা মানে হচ্ছে ওই আমরা জানি যে মেয়েদের প্রসব হওয়ার পরে তার ব্রেস্টে দুধ আসে। তা প্রসব ছাড়া কিন্তু কখনো কখনো রেয়ার ক্ষেত্রে তার ব্রেস্টে মিল্ক বা দুধ আসে। সেটাকে বলা হয়, এটা একটা ডিজিজ, অ্যাবনর্মাল ডিজিজ বলা যায়। সেটার নাম হচ্ছে গ্যালাক্টোরিয়া। এই গ্যালাক্টোরিয়া অ্যাকোনাইটের ক্ষেত্রে এই গ্যালাক্টোরিয়ার সিমটমসটা আছে। এই গ্যালাক্টোরিয়া সিমটমস অ্যাকোনাইটের মধ্যে আছে। আর ইগনেশিয়ার ক্ষেত্রে গ্যালাক্টোরিয়া নেই, কিন্তু ক্যাটামিনিয়া টু শূন্য, আর মিল্ক ডিক্রিজ, দুধটা কমে যায়। অ্যাকোনাইটে আমরা মিল্ক দেখলাম ইনক্রিজ করে, আর ইগনেশিয়ার ক্ষেত্রে দেখলাম মিল্ক ডিক্রিজ করে। আর অ্যাকোনাইটের ক্যাটামিনিয়া বা মেন্স হচ্ছে টু লেট, আর ইগনেশিয়ার ক্যাটামিনিয়া দ্যাট মিন্স মেনস্ট্রুয়েশন টু সুন, খুব তাড়াতাড়ি হয়। এক্সপেক্টোরেশন, তা এক্সপেক্টোরেশন হচ্ছে
কাশি দেওয়ার সময় কিছু গয়ার ওঠে, এমনি কাশি ছাড়াও কিছু গয়ার ওঠে, তাকে বলা হয় এক্সপেক্টোরেশন। এই অ্যাকোনাইটের এক্সপেক্টোরেশন ইনফ্রিকুয়েন্ট, কদাচিৎ দেখা যায়। আর কখন দেখা যায়? ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। দিনের বেলা দেখা যায়, সকালবেলা দেখা যায়। আর ইংলিশিয়ার এক্সপেক্টোরেশন ইনফ্রিকুয়েন্ট, কদাচিৎ দেখা যায়। আর কখন দেখা যায়? ইন দ্য ইভিনিং। তাহলে অ্যাকোনাইটে ছিল মর্নিং অ্যান্ড ডে, মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলা। এবার আসা যাক আমরা ডিজিজের রেমিশন গুলো কার কিরকম হয়। অ্যাকোনাইটের রেমিশন অফ দ্য ডিজিজ ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। অ্যাকোনাইটের যে রেমিশনটা হয় সেটা হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে আর দিনের বেলা। আর ইগনেশিয়ার ক্ষেত্রে রেমিশন অফ দ্য কমপ্লেন্টস বিফোর মিডনাইট। যে সমস্ত কমপ্লেন্টসগুলো তার রেমিশন হয় ইগনেশিয়ার ক্ষেত্রে বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে। অ্যাকোনাইট ওটস ডিউরিং প্রেগনেন্সি। অ্যাকোনাইটের পেশেন্ট ওটস তার বৃদ্ধি হয় ডিউরিং প্রেগনেন্সি, যখন সে গর্ভাবস্থায় থাকে, অর্থাৎ মানে যখন সে প্রেগনেন্সি থাকে তখন তার সমস্ত কমপ্লেন্টগুলো বৃদ্ধি হয়। আর ইগনেশিয়ার ক্ষেত্রে ওটস আর বেটার ডিউরিং প্রেগনেন্সি। ইগনেশিয়ার পেশেন্ট কখনো ওটস কখনো বৃদ্ধি হয়, কখনো উপশম হয় ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় তার কখনো উপশম হয়, কখনো বৃদ্ধি হয়। অ্যাকোনাইট পেশেন্ট ওটস হোয়েন অ্যাসেমিং অ্যান ইরেক্ট পজিশন। অ্যাকোনাইট পেশেন্টের ওটস মানে বৃদ্ধি হয় যখন তার যে পজিশন থাকে সেই পজিশন থেকে যদি তার পজিশন চেঞ্জ করে, ইরেক্ট দ্য পজিশন, সেই পজিশনটা যদি পরিবর্তন করে তখন তার ওটস অর্থাৎ বৃদ্ধি হয়। আর ইগনেশিয়ার ক্ষেত্রে বেটার অর ওটস হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, অর্থাৎ কখনো সে বেটার ফিল করে, কখনো ওটস তার বৃদ্ধি হয় হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, তার পজিশন যখন ইরেক্ট করে অর্থাৎ পরিবর্তন করে, মুছে দেয়, তখন তার কমপ্লেন্টগুলো কখনো বাড়ে কখনো কমে। অ্যাকোনাইটের পেশেন্ট ওটস হোয়েন রাইজিং ফ্রম বেড। অ্যাকোনাইটের পেশেন্ট যখন বিছানা থেকে বেরিয়ে আসে তখন সে মানে তার বৃদ্ধি হয়। আর ইগনেশিয়ার পেশেন্ট বেটার আর ওটস হোয়েন রাইজিং ফ্রম দ্য বেড, সে কখনো বেটার ফিল করে, কখনো ওটস ফিল করে হোয়েন রাইজিং ফ্রম দ্য বেড, যখন সে বিছানা থেকে বেরিয়ে আসে। অ্যাকোনাইট পেশেন্ট বেটার আফটার রাইজিং ফ্রম বেড। অ্যাকোনাইট পেশেন্ট বিছানা থেকে বেরিয়ে আসার পর সে বেটার ফিল করে। আর ইগনেশিয়ার পেশেন্ট ওটস আর বেটার আফটার রাইজিং ফ্রম দ্য বেড। অ্যাকোনাইটের পেশেন্ট ওটস or better after drinking। অ্যাকোনাইটের রোগী ওটস অথবা মানে বৃদ্ধি বা উপশম হয় আফটার ড্রিঙ্কিং, কোনো কিছু পান করার ফলে বা জল পানের পরে তার কখনো বৃদ্ধি হয়, কখনো উপশম হয়। আবার ইগনেশিয়া ওটস আফটার ড্রিঙ্কিং। ইগনেশিয়ার ক্ষেত্রে ওটস, শুধু ওটস অর্থাৎ বৃদ্ধি হয়, উপশম হয় না। অ্যাকোনাইট পেশেন্ট ওটস ফ্রম বডিলি এক্সারশন। অ্যাকোনাইটের রোগী তার ফিজিক্যালি অর্থাৎ বডিলি কোনো যদি এক্সারশন হয় সেই ক্ষেত্রে তার রোগের বৃদ্ধি হয়। আর ইগনেশিয়ার ক্ষেত্রে মোর ফ্রিকুয়েন্টলি ইমপ্রুভ দ্যান অ্যাগ্রাভেটেড বাই বডিলি এক্সারশন। বডিলি এক্সারশনে যতটা তার অ্যাগ্রাভেশন না হয় তার চেয়ে বেশি ইমপ্রুভ হয়, অর্থাৎ উন্নতি হয়। এবার আমরা সামগ্রিকভাবে অ্যাকোনাইটের ওটসটা নিয়ে আলোচনা করব। সামগ্রিকভাবে অ্যাকোনাইট
অ্যাজ এ হোল অ্যাকোনাইট বৃদ্ধি হয় কখন? ডিউরিং রেসপিরেশন, পার্টিকুলারলি ইন্সপিরেশন অ্যান্ড টেকিং এ ডিপ ব্রিথ, ড্রয়িং ইন দ্য abdominal muscle when rising from a seat, lifting the affected limbs, change of position, lying on the painful side, and when swallowing in the room and sitting bent forward. এখন এটার সামগ্রিক বৃদ্ধি হচ্ছে ডিউরিং রেসপিরেশন, পার্টিকুলারলি ইন্সপিরেশন, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় তার বৃদ্ধি হয়, বিশেষ করে যখন শ্বাস গ্রহণ করে তখন, এবং টেকিং দ্য ডিপ ব্রিথ, যখন খুব গভীরভাবে শ্বাস নেয়। ড্রয়িং ইন দ্য অ্যাবডোমিনাল মাসেল, তার পেটের যে মাসেল সেখানে ড্রয়িং হয়। ওয়েন রাইজিং ফ্রম এ সিট, যখন কোনো বসার জায়গা থেকে উঠে যায় তখন। লিফটিং দ্য এফেক্টেড লিম্বস, অর্থাৎ লিফটিং অর্থাৎ বেয়ে ওঠা এফেক্টেড অংশে। চেঞ্জ অফ পজিশন, কোনো পজিশন যে পজিশনে ছিল, শোয়া বসা যাই হোক না কেন, সে পজিশন চেঞ্জ করলে। লাইং অন দ্য পেনফুল সাইড, যে অংশে আক্রান্ত হয়েছে সেই অংশে যদি শুয়ে থাকে, সেই দিকে চেপে শুয়ে থাকে, তাহলে তার বৃদ্ধি হয়। অ্যান্ড হোয়েন স্যালোয়িং, যখন সে গেলে কিছু, কোনো খাবার যা কিছু জল গেলে, তখন তার বৃদ্ধি হয়। ইন দ্য রুম অ্যান্ড, মানে ঘরের মধ্যে। অ্যান্ড সিটিং বেন্ড ফরওয়ার্ড, ফরওয়ার্ডলি যদি সে বসে থাকে। তা এ হচ্ছে অ্যাকোনাইটের বৃদ্ধি, সামগ্রিক বৃদ্ধি। এবার অ্যাকোনাইটের সামগ্রিক বৃদ্ধির ঠিক উল্টোটা হবে ইগনেশিয়ার উপশম। আমরা বলেছিলাম যে যে সমস্ত লক্ষণগুলো অ্যাকোনাইটের মধ্যে আছে সেই লক্ষণগুলোর ঠিক উল্টোটা হবে ইগনেশিয়ার ক্ষেত্রে। তবে ইগনেশিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা অ্যাকোনাইটের ওর্স ছিল, অতএব এখানে আমরা ইগনেশিয়ার বেটার ফিল করে। ইগনেশিয়ার বেটার ফিল করে কোথায়, কখন? ডিউরিং রেসপিরেশন, particularly inspiration, and taking a deep breath, drawing in the abdominal muscle when rising from a seat, lifting the affected limbs, change of position, lying on the painful side, and when swallowing in the room and sitting bent forward. এগুলো যেখানে অ্যাকোনাইটের বৃদ্ধি সেখানে ইগনেশিয়ার উপশম, যেখানে অ্যাকোনাইটের বৃদ্ধি সেখানে ইগনেশিয়ার উপশম। এবার অ্যাকোনাইট কোথায় কোথায় সামগ্রিকভাবে কখন কিভাবে তার বেটার ফিল করে? তা অ্যাকোনাইটের বেটার, প্রিডমিনেন্ট বেটার বিটুইন ব্রিদিং and during expiration, when letting the diseased limb hang down, when lying on the unpainful side out of doors, and when sitting erect. তাহলে আমরা অ্যাকোনাইটের বেটার, প্রিডমিনেন্ট বেটার কখন? বিটুইন ব্রিদিং, শ্বাস নেওয়ার সময়। অ্যান্ড ডিউরিং এক্সপিরেশন, যখন শ্বাসটা সে ত্যাগ করে। ওয়েন লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, অর্থাৎ তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন হ্যাং ডাউন করে, যে আক্রান্ত যে ডিজিজ লিম্বগুলো, সেই ক্ষেত্রে। আর ওয়েন লাইং অন দ্য আনপেনফুল সাইড, যখন যেদিকে যন্ত্রণা নেই সেই যন্ত্রণার দিকে যদি শুয়ে থাকে তাহলে তার বেটার ফিল করে। আউট অফ ডোরস, ঘরের বাইরে। অ্যান্ড হোয়েন সিটিং ইরেক্ট, যখন যে বসার জায়গাটা স্থান পরিবর্তন বা পজিশনটা চেঞ্জ করে তখন।
আর ঠিক সামগ্রিকভাবে ইগনেশিয়া এই ক্ষেত্রে হচ্ছে ওটস হয়। তাহলে ইগনেশিয়া প্রিডমিনেন্স ওটস কখন বিটুইন ব্রেদিং অ্যান্ড ডিউরিং এক্সপিরেশন when letting the diseased limb hang down, when lying on the painful side out of door, and when sitting erect. এ হচ্ছে আমাদের অ্যাকোনাইটের সঙ্গে ইগনেশিয়ার আমরা কম্পেয়ার করলাম। আমরা এইভাবে প্রতিটা ওষুধের সঙ্গে অন্যান্য ওষুধের কম্পেয়ার করব এবং কম্পেয়ার করে আমরা সেখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সিঙ্গেল মেডিসিন, একটি মাত্র ওষুধ নির্বাচন করা। অর্থাৎ আমরা টোটালিটি অফ সিমটমের বেসিসে মোর সিমিলার যে মেডিসিনটা হবে, দ্যাট ইজ আমাদের সিলেক্টেড মেডিসিন। আমরা রোগীর ক্ষেত্রে সেই সিলেক্টেড একটি মাত্র ওষুধই প্রয়োগ করব। কখনই আমরা একাধিক ওষুধ দেব না এবং কোনো পেটেন্ট দেব না। কেন পেটেন্ট দেব না, কেন অন্যান্য ওষুধগুলো দেব না, সেটার কারণ হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞানের দৃষ্টিতে আমরা জানি যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। প্রতিটা ওষুধের হচ্ছে রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। তাহলে আমার সিমিলার ওষুধের বাদে আমরা যদি একসঙ্গে 4টে 5টা 8টা 10টা ওষুধ দিই, আমরা যে সিমিলার ওষুধটা সেটা হয়তো কাজ করবে, কিন্তু ডিসিমিলার যে ওষুধগুলো আছে সেগুলো আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করবে। অর্থাৎ আমরা রোগ নিরাময়ের পরিবর্তে রোগকে আরো জটিল করে তুলব। সুতরাং আমরা কখনোই যখন হোমিওপ্যাথি চিকিৎসা করব, হোমিওপ্যাথি পদ্ধতি অনুযায়ী হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ, কেন ফিলোসফি, এই দৃষ্টিকোণ থেকে বিচার করেই আমরা ওষুধ নির্বাচন করব। আমরা সিমিলার মেডিসিন দেখে সিঙ্গেল মেডিসিনই দেব। আর এই সিঙ্গেল মেডিসিন নির্বাচন করার সহায়ক হবে আপনার কম্পারেটিভ ম্যাটেরিয়া আমেরিকা। সুতরাং আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়া আমেরিকা নিয়ে আমরা আলোচনা করব, চর্চা করব এবং গভীরভাবে অনুধাবন করব এবং সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করে আমরা চেষ্টা করব সবসময় একটা সিঙ্গেল মেডিসিন দেওয়ার। অর্থাৎ একটি মাত্র ওষুধ আমরা যেটা দেব সেটা হবে পিওর হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির নিয়ম মতো। আর এর বাইরে যারা একসঙ্গে অনেকগুলো ওষুধ ব্যবহার করেন হোমিওপ্যাথি ওষুধ, তারা কখনোই হোমিওপ্যাথ না, তাদেরকে আমরা হোমিওপ্যাথি বলতে পারি না, তারা হোমিওপ্যাথ জগতের কলঙ্ক। সুতরাং আমরা নিজেরা কখনোই হোমিওপ্যাথি কলঙ্ক হতে চাই না বা হোমিওপ্যাথিকে কলঙ্কিত করতে চাই না। আমরা সবসময় চেষ্টা করব সিঙ্গেল মেডিসিন দেওয়ার জন্য। আর সিঙ্গেল মেডিসিন দিতে গেলে আমাদের সবসময় কম্পারেটিভলি ম্যাটেরিয়া আমেরিকা স্টাডি করতে হবে।